নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার এসে গেছি আপনাদের সাথে ভাগ করে নিতে একটা রূপকথার গল্প। দেখছি আজকে যেটা আমি আগের সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে হয়তো আমি প্রিভিউ দিয়েই দিলাম যে কি গল্প আসতে চলেছে। তো রাশিয়ার বিভিন্ন প্রদেশের বিভিন্ন প্রান্তের যে রূপকথার গল্পগুলো পড়া আমি শুরু করেছি। তো পরবর্তী গল্পটি হলো কাজীর বিচার। এটিও একটা রাশিয়ার কাহিনী। তো শুরু করি। কাজীর বিচার। একটা কথা, এই গল্পগুলো আমিও কিন্তু আপনাদের সঙ্গে প্রথমবার পড়ছি। তো মাঝে মধ্যে অনেক জায়গাতেই আমার অনেক ভুল হচ্ছে, অনেক জায়গায় আমি আটকে যাচ্ছি, অনেক এরকম শব্দবিন্যাস চলে আসছে বা শব্দ সংকলনের বিন্যাস চলে আসছে, যেগুলো আমার উচ্চারণ করতে ভুল হচ্ছে। আমি সেগুলো বারবার চেষ্টা করছি শুধরে নিতে। আশা করব সেখানে আপনারা নিজেদের সহনশীলতার সঙ্গে আমার সাথে থাকবেন। তো শুরু করি আজকে আমাদের গল্প, কাজীর বিচার। কাজীর বিচার। দুই ভাই, এক ভাই গরিব আর এক ভাই ধনী। গরিব ভাইয়ের বাড়িতে কাঠ নেই, কি দিয়ে চুল্লি ধরাবে। কুঁড়ে ঘরটা ঠান্ডায় জমে আছে, বনে গিয়ে কাঠ কাটে, কিন্তু ঘোড়া নেই, কাঠ বইবে কিসে। ভাইয়ের কাছে গিয়ে তার ঘোড়াটা চাইবো। ধনী ভাই কিন্তু মুখ বেজার করলে, ঘোড়া নিবি নে, কিন্তু দেখিস বেশি বোঝা চাপাস নে, আর ফের কখনো আমার কাছে আসিস না। আজ এটা দে, কাল ওটা দে, শেষকালে আমাকেই ভিক্ষে করতে বেরোতে হবে আর কি। গরিব ভাই ঘোড়া নিয়ে বাড়ি এলো। মনে পড়লো, যা, আমার তো জোয়াল নেই, ওই সঙ্গে চাইনি, এখন গিয়ে ফল নেই, ভাইটা দেবে না। ভাইয়ের ঘোড়ার লেজের সঙ্গে কোনো রকমের স্লেজটা জুতে ও রওনা দিলে। ফেরার পথে স্লেজটা আটকে গিয়েছিল একটা গাছের গুঁড়ির সঙ্গে। গরিব ভাই খেয়াল না করে চাবুক হাঁকালো। ঘোড়াটা ছিল খুব ক্ষেপা, তীর বেগে ছুটতেই তার লেজটি খসে গেল। ধনী ভাই যখন দেখলে তার ঘোড়ার লেজ নেই, তখন ধমকাধমকি গাল মন্দ করতে লাগলো। ঘোড়াটাকে আমার শেষ করে দিয়েছিস, আমি এর ফয়সলা না করে ছাড়ছি না। মামলা ঠুকলে গরিব ভাইয়ের নামে। দিন যায়, আদালত থেকে ডাক পড়ল দুই ভাইয়ের। দুই ভাই চলে আর চলে। গরিব ভাই ভাবে, নিজে কখনো আদালতে যায়নি, কিন্তু কথায় আছে সবলের মার নেই, ধনীর বিচার নেই। আমার বিরুদ্ধেই রায় দেবে, রায় দেবে। যাচ্ছিল ওরা সাঁকোর ওপর দিয়ে, সাঁকোর বেড়া ছিল না। পা পিছলে গরিব পড়ে গেল নিচে। ঠিক সেই সময় জমাট নদীর বরফের ওপর দিয়ে স্লেজ চালিয়ে বুড়ো বাপকে বদ্যির কাছে নিয়ে যাচ্ছিল এক সওদাগর। গরিব পড়বি তো পর একেবারে স্লেজের মধ্যেই। ফলে সওদাগরের বুড়ো বাপটি মারা পড়ল, আর গরিব ভাইটি নিজে কিন্তু অক্ষত দেহেই বেঁচে রইল। বাপরে, কি টিপ করে পড়েছে। সওদাগর জাপটে ধরল গরিবটিকে। চল আদালতে। শহরে এলো তিন জনাই, গরিব ভাই, ধনী ভাই আর সওদাগর। গরিব ভাইয়ের দুঃখ আর ধরে না, এবার আমায় নিশ্চয়ই শাস্তি দেবে। সেই সময় তার চোখে পড়ল রাস্তার ধারে বড় মতো একটা পাথর। পাথরটি নিয়ে সে ন্যাকড়ায় জড়িয়ে রেখে দিল কোর্তার ভেতরে। 7 চড়ে 1 ঘা। 7 চড়ের 1 ঘা। আমায় যদি শাস্তি দেয় তো বিচারককেই খুন করব। আদালতে এলো সবাই। আগের মামলার সঙ্গে জুটলো নতুন মামলা। বিচার শুরু করলো বিচারক, জেরা করতে লাগলো। গরিব ভাই ওদিকে বিচারকের পানে তাকায় আর কোর্তার ভেতর থেকে ন্যাকড়া মোড়া পাথরটা বার করে ফিসফিসিয়ে বলে, বিচার করো বাপু, আর এদিক পানে একটু চেয়েও। একবার, দুবার, তিনবার দেখে শুনে বিচারক ভাবলে, চাষিটা আমায় একতাল সোনা দেখাচ্ছে না তো। ফের একবার তাকিয়ে দেখলে জিনিসটা বড় সড়ই, নয় রূপোই হলো, তাতেও অনেক টাকা। রায় দিলে, বেড়ে ঘোড়াটার যতদিন না লেজ গজাচ্ছে ততদিন তা গরিব ভাইয়ের কাছেই থাকবে। সওদাগরকে বললে, এ লোকটা যখন তোমার বাপকে পিষে মেরে ফেলেছে, তখন এবার গিয়ে ওই সাঁকোর নিচে বরফের ওপর দাঁড়িয়ে থাক, আর তুমি সাঁকো থেকে ওর ওপর ঝাঁপিয়ে পড়ে ওকে পিষে মেরে ফেলো। এই করেই বিচার শেষ হলো। ধনী ভাই তখন বলে,
যাকগে, লেজ দরকার নেই, বেড়ে ঘোড়াই আমায় ফেরত দে। গরিব বলে, সে কি ভাই, বিচারক যা বলেছে তাই হবে, লেজ গজানো পর্যন্ত ওটা আমার কাছেই থাকবে। তখন কাকুতি মিনতি করতে হলো ধনী ভাইকে, 30 রুবেল দিচ্ছি তোকে, ঘোড়াটা ফেরত দে। বেশ, তাই সই, দাও টাকা। 30টি টাকা গুনে দিয়ে মিটমাট করে নিল ধনী ভাই। এবার সওদাগর মিনতি করলে, বলি, শোনো চাষি, তোর দোষ আমি তোকে মাফ করে দিলাম, মরা বাপ তো আর ফিরছে না। উহু, সেটি হবে না, বিচারক যখন রায় দিয়েছে তখন চলো যাই সাঁকোর ওপর থেকে, তুমি লাফিয়ে পড়বে আমার ওপর। মারতে চাই না তোকে, আয় মিটমাট করে নে আমার সঙ্গে, 100 রুবেল দেব তোকে, বলে সওদাগর। সওদাগরের কাছ থেকে 100 টাকা পেল গরিব ভাই। চলে যাবে এমন সময় কাছে ডাকলো বিচারক। এবার আমায় যা দেবে বলেছিলে দাও। কর্তার তল থেকে পুঁটলিটা বার করলে গরিব ভাই, মোড়ক খুলে দেখালে পাথরটাকে। এইতে দেখিয়ে তোমায় বলেছিলাম বিচার করো বাপু, আর এদিক পানে একটু চেয়েও, আমায় শাস্তি দিলেই তোমায় আমি খুন করতাম। বিচারক ভাবলে, ভাগ্যিস এই চাষিটার পক্ষে রায় দিয়েছি, নইলে তো প্রাণেই বাঁচতাম না। গরিব ভাই তখন মহানন্দে গান গাইতে গাইতে বাড়ি ফিরল। এবং এই গল্পটি এখানেই শেষ হলো। ছোট্টবেলায় শুনতাম ঠাকুমা পিসিমা মানে পিসিদের কাছে, আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো। তো সেই অনুযায়ী বলি, গল্পটি শেষ হলো, নোটে গাছটিও মুড়লো, কিন্তু আমার জানার খুব ইচ্ছে রইল কী গান গাইতে গাইতে গরিব ভাই বাড়ি গেল। আচ্ছা, সে নয় গেল। এইখানে একটা জিনিস বলি, এই গল্পে আমি প্রত্যেকটা গল্পের শেষেই চেষ্টা করি একটা মরাল অফ দ্য স্টোরি, মানে নীতিকথা, নীতিবাক্য, আমরা এই রূপকথার গল্পগুলো শুনতে শুনতে কী শিখলাম। এই গল্পটা থেকে আমার এটা মনে হলো যেন হাল ছেড়ো না বন্ধু, চালিয়ে যাও, চেষ্টা চালিয়ে যাও, যেরকমই বিপদ হোক। তবে আর একটা জিনিসও শিখলাম, এই গল্পটাতে একটু যেন চালাকির টাচ আছে, একটু চালাকি আর একটু লোভ। বিচারকের লোভটাই কিন্তু ওই গরিব লোকটির কে বাঁচতে সাহায্য করলো। মানে এখানে কেমন যেন সমস্ত অপগুণগুলোকে কাজে লাগিয়ে বেঁচে গেল লোকটা। মানে কমন সেন্স, বা না কমন সেন্স বলবো না, বলবো যে তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে প্রত্যুৎপন্ন মতিত্ব, এই জিনিসটার জন্যেই গরিব চাষিটি বেঁচে গেল। হয়তো তাৎক্ষণিক বুদ্ধি থাকাটা দরকার। প্রেজেন্স অফ মাইন্ড ইজ আ রিয়েলি গ্রেট ব্লেসিং ফর এনিওয়ান। তো সেই রকম ব্যাপার, মানে অমনোযোগী হওয়াটা উচিত না। অমনোযোগী হলে বেচারা চাষির কি অবস্থা হলো, কত জায়গায় গেল, একটা শুধু জোয়াল ছিল না বলে তাই এত কাণ্ড হলো। একটু যদি মনে করে যেত তাহলেই হয়ে যেত কাণ্ডটা, এত কাণ্ড হতো না, আর আমাদের ওই রূপকথার গল্পটাও পাওয়া হতো না। যাই হোক, আচ্ছা একটা জিনিস আমি বলি, আগের দিনে আমি যে দ্বিতীয় গল্পটি পড়েছিলাম, দ্বিতীয় গল্পটির পরে একটি গল্প ফাঁকতালে ফাঁকি হয়ে গেছে। সেই গল্পটি হলো যতদূর সম্ভব সিভকা বুরকা। আচ্ছা, আমরা সেই গল্পটাতেই যাই। গল্পটি আজকে পড়ে সেই ফাঁকটাকে বুঝিয়ে দিই, তাই নয়? তাহলে কোথায় গেল সেভকা বুরকা, এটাও একটা রাশিয়ারই রূপকথা। তো শুরু করছি। এক যে ছিল বুড়ো, তার 3 ছেলে। বুড়ো 2 ছেলে চাষবাস দেখতো, মাথা উঁচিয়ে চলতো, বেশভূষা করতো। ছোট ছেলে বোকা ইভান তেমন কিছু নয়, সারাদিন সে বাড়িতেই চুল্লির উপরের তাকে বসে কাটাতো। বাপরে, মানে ওখানে এমন, মানে তার মানে বিশাল ঠান্ডা পড়ে যে চুল্লির ওপরে তাকে বসলেও লোকে পুড়ে যায় না বা সেরকম কিছু অস্বস্তি বোধ করে না। আর মাঝে মাঝে বনে যেত ব্যাঙের ছাতা তুলতে। ব্যাঙের ছাতা মানে হচ্ছে আমাদের মাশরুম। আচ্ছা, বুড়োর যখন মরবার সময় তখন একদিন 3 ছেলেকে ডেকে বললে, আমি মরে গেলে পরপর 3 রাত আমার কবরে রুটি নিয়ে আসিস। বুড়ো মারা গেল, তাকে কবর দেওয়া হলো। সেই রাত্রে বড় ভাইয়ের কবরে যাওয়ার পালা, কিন্তু বড় ভাইয়ের আলসেমি লাগে নাকি ভয় পায়। ছোট ভাই বোকা ইভানকে বলে,
ইভান, আজ যদি তুই আমার বদলে বাবার কবরে যাস তবে তোকে একটা পিঠে কিনে দেব। ইভান তক্ষুনি রাজি। আচ্ছা, এনে পিঠে মানে আমরা যেগুলো কে পিঠে ভাবছি সেরকম না। আমি একটা জায়গায় দেখেছিলাম, আমি জানি না কতদূর আমি ঠিক, পিঠে বলতে ওই কেক টাইপের জিনিস। পাইটা তো আমেরিকান জিনিস, আমেরিকান উদ্ভব। আমি ঠিক এই ব্যাপারে অতটা জানি না, কিন্তু এখানে পিঠেটা বাঙালি পিঠে নয়, এইটুকুনি আমি নিশ্চিত। রুটি নিয়ে চলে গেল বাবার কবরে, বসে বসে অপেক্ষা করে। ঠিক রাত দুপুরে কবরের মাটিটা দুফাঁক হয়ে বুড়ো বাবা বেরিয়ে এসে জিজ্ঞেস করলে, কে ওখানে? আমার বড় ছেলে নাকি? বলো তো শুনি, রুশ দেশের খবর কি? কুকুরেরা কি ডাকছে, নেকড়েরা গজরাচ্ছে, নাকি আমার বাছারা কাঁদছে? ইভান বললে, বাবা, এই যে আমি, তোমার ছেলে। রুশ দেশ বেশ শান্তিতেই আছে বাবা। বুড়ো তখন পেট ভরে রুটি খেয়ে আবার কবরে গিয়ে শুয়ে পড়ল। আর ইভান পথে থামতে থামতে ব্যাঙের ছাতা কুড়িয়ে কুড়িয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরতে বড় ভাই জিজ্ঞেস করলে, হ্যাঁ রে, বাবাকে দেখলি? হ্যাঁ দেখেছি। রুটি খেলো? হ্যাঁ খেলো, পেট পুড়ে। আর একটা দিন কেটে গেল। সেদিন মেজো ভাইয়ের যাবার পালা। আলসেমি করেই হোক বা ভয় পেয়েই হোক, মেজো ভাই বলে, ইভান, তুই বরং আজ আমার বদলে যা, তোকে একজোড়া ছালবাকলের জুতো বুনে দেব। ইভান বললে, বেশ। রুটি নিয়ে ইভান আবার গেল কবরের কাছে, অপেক্ষা করে বসে রইল। ঠিক রাত দুপুরে কবরের মাটিটা দুফাঁক হয়ে ইভানের বুড়ো বাবা বেরিয়ে এসে জিজ্ঞেস করলে, কে ওখানে? আমার মেজো ছেলে নাকি? বলো তো শুনি, রুশ দেশের খবর কি? কুকুরেরা কি ডাকছে, নেকড়েরা গজরাচ্ছে, নাকি আমার বাছারা কাঁদছে? ইভান জবাব দিলে, আমি তোমার ছেলে বাবা, রুশ দেশ বেশ শান্তিতেই আছে। বুড়ো তখন পেট ভরে রুটি খেয়ে কবরে গিয়ে শুয়ে পড়ল। পথে থেমে থেমে ব্যাঙের ছাতা কুড়িয়ে কুড়িয়ে বাড়ি ফিরল ইভান। বাড়ি ফিরতে মেজো ভাই জিজ্ঞেস করলে, হ্যাঁ রে, রুটি খেলো বাবা? খেলো, পেট পুড়ে খেলো। তৃতীয় রাত্রির সেদিন ইভানের যাবার পালা। ইভান দাদাদের বললে, দুরাত্রির আমি গেছি, আজ তোমরা কেউ যাও, আমি বাড়িতে বিশ্রাম করি। দাদারা বললে, সে কি রে ইভান, তোর তো বেশ জানাশোনা হয়ে গেছে, তুই বরং যা। তা বেশ, আমি যাব। রুটি নিয়ে ইভান চলে গেল। ঠিক রাত দুপুরে কবরের মাটিটা দুফাঁক হয়ে ইভানের বুড়ো বাবা উঠে এলো। জিজ্ঞেস করলে, কে ওখানে? আমার ছোট ছেলে ইভান নাকি? বলো তো শুনি, রুশ দেশের খবর কি? কুকুরেরা কি ডাকছে, নেকড়েরা গজরাচ্ছে, নাকি আমার বাছারা কাঁদছে? ইভান জবাব দিলে, আমি ইভান বাবা, তোমার ছেলে। রুশ দেশ বেশ শান্তিতেই আছে। বাপ তখন পেট ভরে রুটি খেয়ে বললে, তুই একমাত্র আমার কথা শুনলি, পরপর 3 রাত্রির আমার কবরে আসতে একটুও ভয় পাসনি। এবার এক কাজ কর, খোলা মাঠে গিয়ে চিৎকার করে ডাকবি, সিফকা বোরকা, জাদু কালার কা, চেকনাই ঘোড়া, সামনে এসে দাঁড়া। ঘোড়াটা তো সামনে আসবে, তুই ওর ডান কান দিয়ে ঢুকে ঢুকে বাঁ কান দিয়ে বেরিয়ে আসিস, দেখবি তোর রূপ খুলে যাবে। তারপর ঘোড়ায় চেপে চেপে যথা ইচ্ছা তথা যাস। বুড়ো বাবা ইভানকে একটা লাগাম দিলেন। ইভান লাগামটা নিয়ে বাবাকে ধন্যবাদ দিয়ে পথে পথে ব্যাঙের ছাতা কুড়িয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরতেই ভাইয়েরা জিজ্ঞেস করলে, কিরে, বাবার সঙ্গে দেখা হলো? হলো। রুটি খেলো? পেট পুড়ে খেলো। বললে কবরে আর আসতে হবে না। এদিকে হয়েছে কি, রাজা তখন চারদিকে ঢেড়া পিটিয়ে দিয়েছে, রাজ্যের যত রূপবান আইবুড়ো কুমারদের সব রাজদরবারে উপস্থিত হওয়া চাই। রাজকন্যা লাবণ্যবতীর জন্যে ওক গাছের 12 খুঁটির ওপর 12 কুঁদো দিয়ে এক কোঠা বানানো হয়েছে। সেই কোঠার একেবারে ওপরে রাজকন্যা বসে থাকবে, আর ঘোড়ার পিঠে বসে এক লাফে পৌঁছে যে রাজকন্যার ঠোঁটে চুমু খেতে পারবে, রাজা তাকেই অর্ধেক রাজত্ব আর রাজকন্যা লাবণ্যবতীকে দেবে, তা সে যে ঘরের ছেলেই হোক। বাপরে, কি টিপ করে, বাপরে বাপ,
ওরে বাপরে, গুড। ইভান ইভানের ভাইদের কানেও এ কথা পৌঁছতে দেরি হলো না। বললে, দেখা যাক ভাগ্য পরীক্ষা করে। তেজি ঘোড়া দুটোকে ওরা বেশ করে জবের ছাতু খাওয়ালো। তারপর নিজেরা ফিটফাট পোশাক পরে বাবরি চুলটি আঁচড়ে তৈরি হলো। ইভান তখন চিমনির পেছনে চুল্লির তাকে বসে বললে, আমাকেও সঙ্গে নিয়ে চলো না দাদা, আমিও একবার ভাগ্য পরীক্ষা করে আসি। দূর হতভাগা, তুই বরং বনে ব্যাঙের ছাতা খুঁজে বেড়াগে যা, লোক হাসিয়ে দরকার নেই। বড় দুই ভাই তেজি ঘোড়ায় চড়ে টুপি বাঁকিয়ে চাবুকটা চালিয়ে শেষ দিতেই এক রাস ধুলোর মেঘ আকাশে। ইভান তখন বাবার দেওয়া লাগামটা নিয়ে চলে গেল খোলা মাঠে। তারপর বাবার কথা মতো ডাকলে, সিভকা বোরকা, জাদু কা লড়কা, চেকনাই ঘোড়া, সামনে এসে দাঁড়া। কোত্থেকে কে জানে ছুটে এলো ঘোড়া। তার খুঁড়ের দাপে মাটি কাঁপে, নাক দিয়ে আগুন ছোটে, কান দিয়ে ধোঁয়া বেরোয়, মাটিতে পা গেঁথে বলে, বলো কি হুকুম। ইভান ঘোড়াটার গলা চাপড়ে দিয়ে তাকে লাগাম পরালো। তারপর তার ডান কান দিয়ে উঠে বাঁ কান দিয়ে বেরিয়ে এলো। আর কি আশ্চর্য, অমনি সে হয়ে গেল এক সুন্দর তরুণ। কি তার রূপ, সে রূপ বলার নয়, কওয়ার নয়, কলম দিয়ে লেখার নয়। সংস্কৃত তৎসম একটা বাংলা শব্দ আছে, অনির্বচনীয়, সেটা বোধহয় এখানে সঠিক হতো। ঘোড়ার পিঠে চড়ে রাজার প্রাসাদের দিকে রওনা হলো ইভান। ছুটল ঘোড়া কদমে, কাঁপলো মাটি সঘনে, পেরিয়ে গিরিকান্তার, মস্ত সে কি ঝাঁপটার। ইভান এসে পৌঁছলো রাজদরবারে। চারিদিক লোকে লোকারণ্য। 12 খুঁটির ওপর 12 কুঁদো দিয়ে এক কোঠা। তার চিলে কোঠায় জানলার পাশে বসে আছে রাজকন্যা লাবণ্যবতী। রাজা অলিন্দে বেরিয়ে এসে বললে, তোমাদের মধ্যে যে তার ঘোড়ার পিঠে চড়ে লাফিয়ে উঠে আমার মেয়ের ঠোঁটে চুমু খেতে পারবে, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব, আর যৌতুক দেব অর্ধেক রাজত্ব। কুমারেরা সবাই তখন এক এক করে এগিয়ে লাফালো, কিন্তু কোথায় কে? জানলার নাগাল কেউ ধরতে পারল না। ইভানের দুই ভাইও চেষ্টা করলে, কিন্তু অর্ধেকটা পর্যন্ত গেল না। এবার এলো ইভানের পালা। সিভকা বোরকাকে সে কদমে ছুটিয়ে হাঁক পেড়ে ডাক ছেড়ে লাফ মারলে। কেবল 2টো কুঁদো বাদে সব কুঁদো সে ছাড়িয়ে গেল। ফের আবার ঘোড়া ছুটালো সে। এবারকার লাফে বাকি রইল একটা কুঁদো। ফের ফিরল ইভান। পাক খাওয়ালে ঘোড়াকে, গরম করে তুললে। তারপর আগুনের হলকার মতো এক প্রচণ্ড লাফে জানলা পেরিয়ে রাজকন্যা লাবণ্যবতীর মধু ঢালা ঠোঁটে চুমু খেয়ে গেল ইভান। রাজকন্যাও অমনি তার হাতের আংটি দিয়ে ইভানের কপালে ছাপ এঁকে দিলে, মানে স্ট্যাম্প দিয়ে দিল অ্যাকচুয়ালি। লোকজনেরা সব ধরো ধরো করে চেঁচিয়ে উঠল, কিন্তু ইভান ততক্ষণে উধাও। সিভকা বোরকা ছুটিয়ে ইভান এলো সেই খোলা মাঠে। তারপর ঘোড়ার বাঁ কান বেয়ে উঠে ডান কান দিয়ে বেরিয়ে এলো, আর অমনি সে ফের হয়ে গেল সেই বোকা ইভান। সিভকা বোরকাকে ছেড়ে দিয়ে সে রওনা হলো বাড়ির দিকে। যেতে যেতে ব্যাঙের ছাতা কুড়িয়ে নিল। বাড়ি এসে ন্যাকড়া দিয়ে কপালটা বেঁধে চুল্লির উপরের তাকে উঠে শুয়ে রইল। ভাইয়েরাও যথা সময় ফিরে এসে বলতে লাগলো, কোথায় গিয়েছিল, কি দেখলো। খাসা খাসা সব জোয়ান, একজন কিন্তু সবার সেরা। ঘোড়ার পিঠে চড়ে এক লাফে উঠে রাজকন্যার ঠোঁটে চুমু খেয়ে গেছে। দেখলাম কোত্থেকে এলো, দেখা গেল না কোথায় গেল। চিমনির পিছন থেকে ইভান বলে, আমি নই তো? ওর ভাইয়েরা সে কথা শুনে ভীষণ চটে গেল। বাজে বকিস না, হাঁদা কোথাকার, তার চেয়ে চুল্লির ওপর বসে বসে ব্যাঙের ছাতা গেল। ইভান তখন কপালের পটিটা খুলে ফেলল, যেখানে রাজকন্যা তাকে মেরেছিল আংটি দিয়ে। সঙ্গে সঙ্গে কুঁড়ে ঘরটা আলোয় আলোয় ভরে গেল। ভাইয়েরা ভয় পেয়ে চেঁচিয়ে উঠল, কি করছিস কি, হাঁদা কোথাকার, ঘর বাড়ি জ্বালিয়ে দিবি যে। পরদিন রাজবাড়িতে বিরাট ভোজ।
পাত্র মিত্র জমিদার প্রজা ধনী গরিব বুড়ো বাচ্চা সকলের নেমন্তন্ন। ইভানের ভাই দুজনও ভোজে খেতে যাবে বলে তৈরি। ইভান বললে, দাদা আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো। কি বললি? তোকে নিয়ে যাব? লোকে হাসবে, তার চেয়ে তুই এখানে চুল্লির উপরে বসে বসে ব্যাঙের ছাতা গেল। দু ভাই তারপর ঘোড়া ছুটিয়ে রাজবাড়ির দিকে চলে গেল, আর পায়ে হেঁটে ইভান গেল ওদের ওদের পেছন পেছন। রাজপ্রাসাদে পৌঁছে দূরে এক কোণে বসে রইল ইভান। রাজকন্যা লাবণ্যবতী তখন নিমন্ত্রিতদের প্রদক্ষিণ করতে শুরু করেছে, হাতে তার মাধ্যী সুরার পাত্র। তা থেকে সে এক জনকে সুরা খেতে দেয় আর দেখে কপালে তার আংটির ছাপ আছে কিনা। সকলকে প্রদক্ষিণ করে এলো রাজকন্যা, বাদ রইল কেবল ইভান। ইভানের দিকে রাজকন্যা যত এগোয় তত তার বুক দূর দূর করে। ইভানের সারা গায়ে কালি, মাথায় খোঁচা খোঁচা চুল। রাজকন্যা লাবণ্যবতী জিজ্ঞেস করে, কে তুমি? কোথা থেকে এসেছ? কপালে তোমার ওই পটি বাঁধা কেন? ইভান বলে, পড়ে গিয়ে কেটে গেছে। রাজকন্যা পটি খুলে ফেলতেই সারা রাজপ্রাসাদ আলোয় আলোয় ভরে গেল। রাজকন্যা চেঁচিয়ে উঠল, এ তো আমারই ছাপ, একেই তো আমি বরণ করেছি। রাজামশাই কাছে এসে বলে, কি যত বাজে কথা, এই যে একেবারে কালিঝুলি মাখা এক হাঁদা। ইভান রাজাকে বলে, রাজামশাই অনুমতি দিন, একবার মুখ ধুয়ে আসি। রাজামশাই অনুমতি দিলে ইভান উঠোনে গিয়ে বাবার কথা মতো হাঁক দিল, সিভকা বোরকা জাদু কা লড়কা, চেকনাই ঘোড়া, সামনে এসে দাঁড়া। অমনি কোত্থেকে কে জানে ছুটে এলো ঘোড়া। তার খুঁড়ের দাপে মাটি কাঁপে, নাক দিয়ে আগুন ছোটে, কান দিয়ে ধোঁয়া বেরোয়। ইভান তার ডান কান দিয়ে ঢুকে বাঁ কান দিয়ে বেরিয়ে এলো, আর অমনি সে হয়ে গেল সেই রূপবান তরুণ। সে রূপ বলার নয়, কওয়ার নয়, কলম দিয়ে লেখার নয়। সব লোকে একেবারে আহামরি করে উঠল। অমনি সব কথা মিটে গেল, বিয়ের ভোজ চলল ধুমধাম করে। আচ্ছা, এই গল্পটা তো শেষ হলো মোটামুটি, আর এই গল্পটা তো শেষ হয়ে গেল। এবার এখানে এই গল্পটা সম্বন্ধে মরাল অফ দ্য স্টোরি কিছু বলার আগে আমার একটা অবজারভেশন আছে। মানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে এর আগে যেমন ব্যাঙ রাজকন্যার একটা গল্প আমি পড়েছিলাম, সেটাতে দেখলাম যে সাধারণত রূপকথার গল্পে যেখানে মানে রাজকুমারটা সাপগ্রস্ত হয়ে গেছে, ব্যাঙ হয়ে গেছে, তাকে রাজকন্যা হামি খেলো বা চুমু খেলো, সেরকম হয়ে গেল। ঠিক তেমনি এইখানে এই গল্পটা পড়ে পাঁশকুড়ানি ইলা বা সিন্ডারেলার কথা মনে পড়ছে, কিন্তু এখানে জেন্ডারটা শাফল করেছে। এই একটা জিনিস হয়, মানে রূপকথার গল্পগুলো তো অ্যাকচুয়ালি সামাজিক প্রেক্ষাপটেই তৈরি হয়। রাশিয়ার সেই সময়কার অবস্থায় থেকে হয়তো আমার একটা কিছু মনে হলো যে এখানে যেন জেন্ডার জিনিসটা একটু শিফট করেছে, একটু শাফল করেছে, একটু নয় পুরোপুরি শাফল করে গেছে। এই দুটো গল্প শুনে আমার মনে হলো। এবং আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো যে একজন মানুষ মারা যাবার পরেও তার দেশের জন্য চিন্তা করছে, মানে মানে একটা নিজের স্বদেশকে নিয়ে যে চিন্তা, সেই জিনিসটা বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য। এবং রেসপেক্টিভ অফ জেন্ডার, মানে দুটো গল্পকে নিয়ে যদি আমরা দেখি, তুমি ছেলে বা মেয়ে এরকম কোনো ব্যাপার নয়, তুমি ছেলে হও বা মেয়ে হও, যাই হও, তোমার জীবনে বিপদ আসতেই পারে। তোমার জীবনে যেমন বিপদ আসতেই পারে, ঠিক তেমনি তুমি যদি তোমার কর্তব্যে অবিচল থাকো, তাহলে তুমি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারো। আমার এই দুটো জিনিসই খুব বেশি করে মনে হলো। তো আজ এই পর্যন্তই। তবে হ্যাঁ, যাবার আগে একটা জিনিস বলবো, আমরা তো রাশিয়ার রূপকথার গল্প পড়বই, এরপরেও আমরা শুনবো আরও, কিন্তু আগামী সপ্তাহে আমরা আচ্ছা, এশিয়ার বিভিন্ন দেশগুলোর মধ্যে থেকে একটা একটু মেনল্যান্ড থেকে একটু দূরে একটি দেশ রয়েছে, দ্বীপ রাষ্ট্র মোটামুটি, সেটা হলো জাপান। আমরা আগামী সপ্তাহে জাপানের রূপকথার একটি গল্প পড়ে শোনাবার চেষ্টা করব, আমরা শুনবো, কেমন? তাহলে আজ আসি, টাটা।